আমার বাসায় যখন কোনো দাওয়াতের আয়োজন করা হয় বা মেহমান আসবে সেদিনে ঠিক আগের দিন রাতে আমি কিন্তু অনেক ধরনের মিষ্টি আইটেম বা ডেজার্ট আইটেম বানিয়ে রেখে দেই। তাহলে দেখা যায় পরের দিনের কিছু কাজ আমার এগিয়ে গেল, আমার আর পরের দিন কোনো রকমের প্যারা নিতে হয় না। সেদিন শুধু রান্নাবান্না করি, যত ধরনের রান্না আছে। তো সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা তো বেশ ভালো আছি। আগামীকাল আমার বাসায় কিছু প্রিয় মানুষ আসবে, আমার খুব প্রিয় এবং সম্মানিত মানুষ। তো আমার সেই প্রিয় এবং সম্মানিত মানুষদের জন্য, মেহমানদের জন্য আজকে কিন্তু খুশি মনে রান্নাবান্না শুরু করতে রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি পাকা আম দিয়ে এবং দুধ দিয়ে পাকা আমের একটি মিল্ক পুডিং বানানোর জন্য আমি 2টা পাকা আম নিয়েছি। আমগুলোকে ছিলে ভালো করে মথে নিয়ে তারপর একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি বা পিউরি বের করে নিয়েছি। এখন আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে চুলার বসিয়ে দিব। চুলায় যখন এভাবে জাল চলে আসবে বা একটু ঘন হয়ে আসবে তখন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে এটা জমতে দেব। আগার আগার বা জেলুটিন পাউডার দিলে কিন্তু যে জিনিসটাতেই দেওয়া হয় সেটা কিন্তু ঠান্ডা হলে জমে যায়। তো আমি ছড়ানো একটা প্লেট নিয়েছি, যখন জমে যাবে তখন আমি স্কোয়ার শেপ দিয়ে এটা জেলুটিনটাকে আর কি কেটে নিব। তো আমি যেহেতু পাকা আম দুধের পুডিং বানাচ্ছি, এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ দুধ। এখানে আমি 5 কেজি দুধ আগেই জাল করে ঘন করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন দুধগুলো কিন্তু জালে একদম লাল হয়ে আছে। দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি এবং চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে কিন্তু খাবারটায় স্বাদ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। তো আমের কালার আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণে অ্যাড করেছি অরেঞ্জ ফুড কালার, এটা রেডম্যানের ফুড কালার। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। এই সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিছুটা জাল করে ঘন করে নিয়েছি, তারপর একটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এখানে আমি এলাচের গুঁড়া দিয়েছি এক্সট্রা, যেন একটা এলাচের ফ্লেভার আসে সেই জন্য। পাকা আমের জেলিটা তো জমে গেছে দেখতেই পারছেন। এখন আমি ছোট্ট একটা ছুরি নিয়ে স্কোয়ার শেপে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি একটা ছড়ানো প্লেটে দিয়েছিলাম সেই জন্য এগুলো একটু পাতলা হয়ে, চাইলে ছোট্ট একটা পাত্রতে ঘন করে দেওয়া যেত। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা এভাবেই জমতে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর যখন জমে যাবে তখন আমি ওভারনাইট রেখে দেব নর্মাল ফ্রিজে। যখন কাটবো তখন আমি জাস্ট বের করে কেটে ফেলবো। এই পর্যন্ত এটা নর্মাল ফ্রিজেই থাকবে, তাহলে এটার টেক্সচারটা অনেক বেশি ঘন হবে, স্মুথই হবে। প্রথম ধাপ শেষ, এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। তো এখন আমি পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য ফার্স্টে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ চিনি এবং সামান্য পরিমাণের পানি দিয়ে আমি ভালো করে ক্যারামেলটা রেডি করে নিয়েছি। আমি ঠিক এই একদম ঘন ব্রাউন কালার বা ডার্ক ব্রাউন কালারটা করতে চাচ্ছি, অনেকে হালকা করে পাতলা করে। এটা আমি পছন্দ করি এই কালারটা, সেই জন্য আমি এই কালারটাই করছি, একদম বাদামি কালার। ক্যারামেল রেডি হয়ে গেল, এখন আমি সেট হতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই ফাঁকে পুডিং এর মিক্সচারটাও রেডি করে নিচ্ছি। আজকের পুডিংটি আমি 6টা ডিম দিয়ে বানাচ্ছি। 6টা ডিম দেওয়ার পর আমি এখানে 1 কাপের থেকে একটু কম হবে চিনি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ফোম করে নিচ্ছি। কিছুটা ফোম হয়ে যাওয়ার পর 1 লিটার থেকে কিছুটা কম দুধ জাল করে নিয়েছিলাম ঘন করে, সেই দুধটা দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ 1/2 চামচের থেকে একটু কম হবে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আবার হ্যান্ড মিটার দিয়ে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমি সবসময় পুডিংয়ে একটু ভ্যানিলা এসেন্স না হলে লেবুর রস বা কিছুটা এলাচের গুঁড়া অ্যাড করি, তাহলে কাঁচা ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার আসে পুডিংয়ে সেটা আর পাবেন না। পুডিংটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর আমি পানি অ্যাড করব, না হলে দেখা যায় হাতে পানির ভাবটা চলে এসে হাতটা পুড়ে যায়। আলহামদুলিল্লাহ 2টা আইটেম কিন্তু রেডি হয়ে যাচ্ছে। 3য় নাম্বার আইটেমে চলে আসলাম। এখন বানাবো চকলেট কেক। 2 পাউন্ডের চকলেট কেক বানাবো, সেই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কোকো পাউডার,
1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, হাফ টিস্পুন নিয়েছি বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ। তো সবগুলো শুকনো উপকরণ একটা চালনিতে ভালো করে চেলে একটা সাইডে রেখে দিচ্ছি। কেকের মিশ্রণটা রেডি করার জন্য একটা বলে বড় বড় সাইজের 4টা ডিম দিয়ে দিচ্ছি। 4টা ডিম দেওয়ার পর এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। সাদা চিনিটা ব্যবহার করছি। অনেকে চাইলে কিন্তু কুসুমটা আলাদা করে ফোমি করে নিতে পারেন। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ডিমের কুসুম সহই আমি সুন্দর মতো কেকের ফোমটা বানাতে পারি। অনেকে আমার কাছে প্রপার একটা কেকের রেসিপি চেয়েছিলেন, তো সময় সুযোগ করে পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। কেকের ফোমটা রেডি হয়ে গেছে। এখন আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার, দেন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চকলেট এসেন্স। এখানে আমি চকলেট এসেন্স দিচ্ছি রেডম্যানের, যেহেতু আমি আজকে চকলেট কেক বানাচ্ছি সেই জন্য আমি চকলেট এসেন্স দিচ্ছি, ভ্যানিলা এসেন্স দিচ্ছি না। ভ্যানিলা কেক বানালে ভ্যানিলা এসেন্স দিতে হয়। তো এটা দিয়ে ভালো করে একটু 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ফোমি করে নেওয়ার পর সেই যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেখান থেকে প্রথম ধাপের কিছুটা শুকনো উপকরণ অ্যাড করে এভাবে সেই হ্যান্ড ব্লেন্ডারের একটা কাঁটা দিয়ে ভালো করে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য একটু স্পিড দেখাচ্ছে, কিন্তু আমি এটা আস্তে আস্তেই করেছিলাম। তো দ্বিতীয়বার শুকনো উপকরণটা ভালো করে দিয়ে আবার আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু উপকরণ দেওয়া শেষ আমি এখানে একটু লিকুইড জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। চকলেট কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু বেক করার পালা। এখানে আমি উঁচু হাইটের একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে বিছিয়ে নিয়েছি একটা বেকিং পেপার, এখানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। কেকটা আমি একবারেই বেক করব সেই জন্য পুরাটা কেকের ব্যাটারি একসাথে মোল্ডে ঢেলে নিয়েছি। তারপর একটা টুথপিক বা চিকন কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ভেতরে যদি কোনো বাবল থেকে থাকে তাহলে এটা বের হয়ে যাবে বা মিশে যাবে। চুলায় আগে আমি একটা বড় হাঁড়ি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা স্ট্রেনারের মধ্যে কেকটা আমি বসিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লো আছে কেকটা আমি বেক করে নেব চুলার মধ্যেই। তো আমার কিন্তু তৃতীয় ধাপও অলরেডি শেষ, আলহামদুলিল্লাহ। চলে আসলাম চতুর্থ ধাপ। পোলাও রোস্টের সাথে তো জালি কাবাব না হলেই নয়, কাবাব তো লাগবেই লাগবে। তো কাবাব বানানোর জন্য আমি একটা চিকেনের বেস্ট পিস ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কাবাব মশলার গুঁড়া 2 টেবিল চামচ করে, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচের মতো লবণ দিয়েছি। লাস্ট পর্যায়ে অ্যাড করেছি ব্রেড গামস, পাউরুটি আমি এনে আগে একটু গুঁড়া করে রেখেছিলাম। দেন হচ্ছে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এখন হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আজকের জালি কাবাবটা একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, যেহেতু পোলাও রোস্ট একটু মিষ্টি টাইপের হয় সেই জন্য জালি কাবাবটা একটু স্পাইসি রাখার চেষ্টা করেছি। কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইট। কালকে যখন ভাজবো তখন জাস্ট নামিয়ে ভেজে নেব। তো কাবাব বানানো শেষ, চলে আসলাম কেকটার কি অবস্থা দেখার জন্য। কেকটা কিন্তু আর একটু বেক হবে, দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত হয়নি। 20 মিনিট টাইম দিয়েছিলাম কেকটা বেক হওয়ার জন্য। 20 মিনিট পর এসে দেখলাম কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। চকলেট কেকের সাথে কিন্তু চকলেট ক্রিম বানাতে হবে। ক্রিম তো রেডি আছে কিন্তু চকলেটের গানাশটা রেডি নেই, তো আমি গানাশটা রেডি করে নিচ্ছি। গানাশ রেডি করার জন্য ফার্স্টে আমি চকলেট কিছুটা এভাবে ক্রাশ করে বা গুঁড়া করে নিয়েছি, এটা কিন্তু ডার্ক চকলেট। তো হাফ কাপ ডার্ক চকলেট দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, চেলে না নিলে দানা দানা ভাবটা থেকে যায়, তাহলে চকলেট গানাশটা সুন্দরভাবে হবে না। তো 2 টেবিল চামচ কোকো পাউডার ভালো করে চেলে নেওয়ার পর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে আমি চেলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি, দেন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড গুঁড়া দুধ জাল করে রাখা। এটা অ্যাড করার পর আমি 2 চামচ দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এই গানাশটা কিন্তু রেডম্যানের চকলেট গানাশ। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলাটা কিন্তু এখনো অফ আছে, যখন সবগুলো মিক্স হয়ে যাবে তখন কিন্তু চুলাটা অন করতে হবে। তো চুলাটা অন করে আমি ভালো করে এইগুলো জাল করে আমি চকলেটের পারফেক্ট একটা গানাশ রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গানাশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেহেতু গরম আছে সেই জন্য পাতলা, যখন ঠান্ডা হতে শুরু হবে তখন কিন্তু এই
চকলেট গানাশটাও ঘন হতে শুরু করবে। চকলেট গানাশ আমি কিছুটা সংরক্ষণ করব। আমি যতটুকু গানাশ বানিয়েছি এই গানাশটা দিয়ে 4 থেকে 5টা কেক সুন্দর করে ডেকোরেশন করা যাবে। তো চকলেট গানাশটা আমি কিছুটা সংরক্ষণ করব, সেই জন্য একটা এয়ারটাইট বক্সে আমি ভালো করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি র্যাপিং পেপার। র্যাপিং পেপারটা দিলে হয় কি উপরের আবরণটা শক্ত হয় না, শক্ত হলে কিন্তু চকলেট গানাশটা ভালো করে হবে না, বা যখন কেক ডেকোরেশন করবেন তখন কিন্তু প্রপার সুন্দরভাবে হবে না। সেই জন্য আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো ঢাকনা দিয়ে। কেকটি ঠান্ডা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি মোল্ড থেকে বের করে। দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। চকলেট কেক বানানো কিন্তু খুবই সহজ। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। দেখুন মাশাআল্লাহ চকলেট গানাশটাও কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আর বেশি লং করব না, এমনিতেই অনেক বেশি লং হয়ে গেছে। এর পরের দিন কি কি আয়োজন করলাম সবকিছু নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।